নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি ৭টার শক্তিশাল। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা গতকাল সন্ধ্যের পর থেকে রীতিমতো হট টপিক হয়ে রয়েছে গোটা বাংলা জুড়ে। অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়েছেন। অনেকে মনে করতেই পারেন যে তিনি তো জামিন আগেই পেয়েছিলেন। জামিন পেয়েছিলেন সিবিআইয়ের মামলায়, যে মামলায় তিনি প্রথম গ্রেফতার হয়েছিলেন। পরে ইডি তাকে সোন অ্যারেস্ট করে এবং ইডির মামলায় তিনি জামিন পাচ্ছিলেন না। অবশেষে তিনি দিল্লি রজ অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পান। স্বাভাবিকভাবেই দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জামিন পাওয়ার পর তার জেল মুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা। তবে সর্বশেষ খবর আমরা যেটা পাচ্ছি, তার জামিন নিয়েও একটা বিষয় তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে। যেহেতু বিচারক তিনি তাকে জামিনে যে 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছিলেন, জামিনের কথা বলেছেন, সেটা মৌখিকভাবে ছিল। ফলে জামিন বন্ডের টাকা জমা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে বা একটা জটিলতা তৈরি হয়েছে, যেটা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে অনুব্রত মণ্ডলের আইনজীবীর তরফে। এইটা যেমন একটা দিক, ঠিক তেমনিভাবে আপনারা জানেন যে এই আরজিকর আবহে একমাত্র বাংলার সংবাদ মাধ্যম যারা প্রাইম টাইম ডিবেটে বাংলার প্রত্যেকটি ইস্যুতে, সর্বভারতীয় প্রত্যেকটি ইস্যুতে প্রাইম টাইম ডিবেটে আমরা আলোচনা করেছি। আমরা যেমন এক দেশ এক আইন নিয়ে আলোচনা, ভোট নিয়ে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি জনগণনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, বাংলায় বাকিবুরদের জামিন নিয়ে আমরা আলোচনা করেছি, মানিক ভট্টাচার্যের জামিন নিয়ে। ঠিক তেমনিভাবে এই আরজিকর চলমান ইস্যুতেও আমরা আজকে আলোচনা করতে বাধ্য হচ্ছি এমনই একটি গুরুত্বপূর্ণ টপিকে, যে শুধু অনুব্রত মণ্ডল নয়, আপনারা হয়তো খবরই রাখেননি, একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাদের বিরুদ্ধে অভিযোগ এনে গ্রেফতার করেছিল বিভিন্ন মামলায়, তারা একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন। এবং শুনলে অবাক হবেন, গরু পাচার মামলায় যারা মূল যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদেরকে কিংপিং বলা হচ্ছিল, যারা নাকি বিরাট প্রভাবশালী, তারা প্রত্যেকেই জামিন পেয়ে গেলেন। আর নিয়োগ দুর্নীতিতেও শুধু পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী ব্যক্তি, কোট আনকোট, তিনি বাদে ম্যাক্সিমামই প্রায় জামিন পেয়ে গেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রাজ্যের ইডি সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি। মানুষ ভরসা রাখবেন আর? আমরা এই নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু চলুন আপনাদেরকে দেখাই যে গতকাল অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে ঠিক বিষয় কোথায় দাঁড়ালো। দেখুন। কথায় বলে বীরভূমের গাছের পাতাও নাকি তার কথাতেই পড়ে। বাঘে গরুতে জল খায় এক খাটে, এক কথায় দোর্দণ্ড প্রতাপ। সেই অনুব্রত মণ্ডলকে 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। পরে 2023 সালে ওই মামলাতে কন্যা সহ তাকে গ্রেফতার করে ইডি। সেই মামলাতেই এবার জামিন পেলেন অনুব্রত। 2022 সালে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয় তাকে, পরে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় তিহারে। একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও গ্রেফতার করে তাকে। বারবার জামিনের আবেদন করেও তিহারেই থাকতে হয়েছে অনুব্রতকে। সম্প্রতি গরু পাচার মামলায় জামিন পেয়েছেন কন্যা সুকন্যা মণ্ডলও। দু একটা কাজ বীরভূমের, কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভোটের জন্যই অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে অনুব্রতকে। ভোট শেষ হলেই ছাড় পাবেন কেষ্ট মণ্ডল। তৃণমূল নেত্রী যে প্যারামিটারটি সেট করে দিয়েছিলেন, সেই অঙ্ক মেনে দেখলে লোকসভা নির্বাচনের ঠিক 3 মাসের মাথাতেই ছাড়া পেলেন বীরভূমের বাঘ, যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। তো উৎসাহিত এবং উত্তেজিত হওয়ার কিছুই নেই। নিম্ন আদালতের জামিন, রাউস অ্যাভিনিউ আদালত যেটা হচ্ছে নিম্ন আদালতের জামিন, এখনো হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। ইডি এবং সিবিআই এর কাছে সেই রাস্তা খোলা আছে। এদিকে অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমেও রাজনীতির অঙ্ক বদলেছে। লালমাটিতে কান পাতলেই শোনা যায় অনুব্রতর দাপট থাকলেও তার বিরুদ্ধে যাওয়ার লোকের অভাব নেই। অনুব্রতর জায়গায় ধীরে ধীরে জায়গা নিয়েছেন কাজল শেখ। সেই কাজল অবশ্য বলছেন বীরভূমের অভিভাবক কেষ্টই। তিনি আমাদেরকে পথ দেখিয়েছিলেন, বীরভূম জেলা পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। স্বভাবতই আমাদের অভিভাবক আমাদের কাছে ফিরে আসছেন। অভিভাবকহীন বীরভূম, আবার সেই অভিভাবকের আসন, অভিভাবককে আমরা ফিরে পেলাম। স্বভাবতই তার নেতৃত্বে আগামী দিনে বীরভূম জেলা চলবে বসে। মণ্ডল বীরভূমে ফিরলে অঙ্ক তো বদলাবে, তবে সেই তত্ত্ব মানতে নারাজ জেলার বিজেপি নেতৃত্ব। ঢাকের বাজনাটাও শুনে নিয়েছেন, তাই পুজো আসছে,
ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে, তিহারের গুড় বাতাসার স্বাদটাও ওনার বেশি করে মনে করবেন। এদিকে অনুব্রত জামিনের জেরে অবশ্য কেন্দ্রীয় এজেন্সি তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে শুরু রাজনীতি। দেখুন, আমরা তো প্রথম থেকে বলে এসেছি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বীরভূম দখল করার জন্য, তৃণমূলকে মেলাইন করার জন্য এই ধরনের নানা বিষয় ছিল। সেখানে অনুব্রত মণ্ডলকে একটা প্রতিহিংসা পরায়ণভাবে সিবিআই গ্রেপ্তার করেছিল, তার কন্যাকে পর্যন্ত নিয়ে গিয়ে তিহারে রাখা হয়েছিল, পশ্চিমবঙ্গেও রাখা হয়নি, তিহারে রাখা হয়েছিল। তো ফলে আজকে যখন তাদের আইনজীবীরা, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন, আদালতের কাছে জামিনের সেটা মান্যতা পেয়েছে। আমরা প্রথম থেকে বলেছি, যাহা 52 তা 53 বলা তো বাংলা প্রবাদে, যাহা 52 তাই 56। এখন দেখতে হবে এরকম অনেকেই আছে জেল থেকে ঘুরে এসে শুরুর মতো বিজেপি হবে না তৃণমূলে থাকবে, কোন ঝান্ডা ধরে রাখবে। ডেরায় ফিরছেন অনুব্রত। বীরভূম জুড়ে উদযাপন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। সূত্রের খবর, সব ঠিক থাকলে 2-1 দিনের মধ্যেই জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত। তারপর ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। এই ডেরা ফেরা এই শব্দগুলো শুনলে কি মনে হয় জানেন? গব্বর আসছে। যাই হোক, আমরা আলোচনা আজকে শুরু করি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাফিউল্লাহ, আরএসপি নেতা, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সৌমেন চ্যাটার্জি, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার এই অনুষ্ঠানে রয়েছেন বিজেপি মুখপাত্র, প্রাক্তন আইপিএস, অবসরপ্রাপ্ত আইপিএস কর্তা দেবাশিস ধর। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই। আমি দেবাশিস বাবুকে আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমার মনে হচ্ছে আজকের আমার আলোচনা অনেক বেশি গভীরে পৌঁছবে, এই কারণ অদ্ভুতভাবে কোইন্সিডেন্টলি দেবাশিস বাবু এই বীরভূমেই এবারের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে, সেটা নিয়ে আমরা আর বিস্তারিত যাচ্ছি না, যে তার প্রার্থী পদটি সেখানে সম্পূর্ণ করা যায়নি। যদিও তিনি মাটি আঁকড়ে বীরভূমে থাকেন, বীরভূমে লড়াই করছেন, এবং তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে আজকে রয়েছেন বিজেপি মুখপাত্র হিসেবে। আমি আজকের এই অনুষ্ঠানটা প্রথম দেবাশিস বাবুকে দিয়ে শুরু করতে চাইছি। দেবাশিস বাবু, এই যে আমাদের এই প্রতিবেদনে একটা বিষয় খুব পরিষ্কার, যে অনুব্রত মণ্ডল আর 5 জন সাধারণ জেলা সভাপতি নন। কান পাতলাই শোনা যেত যে অনুব্রত মণ্ডলের ইশারা ছাড়া বীরভূমে কার্যত কোনো কাজই হয় না। কোট আনকোট অনেকে বলতেন যে বীরভূমের মুখ্যমন্ত্রী নাকি অনুব্রত মণ্ডল, যদিও সেটা শোনা কথা, এর কোনো সরকারি সত্যতা নেই। এবার বিষয় হচ্ছে, সেই অনুব্রত মণ্ডল সত্যিই তো কুণালবাবুর কথা অনুযায়ী যাকে বাংলায় রাখলে তদন্ত প্রভাবিত হবে, ভয় পাবেন, তদন্ত সঠিক পথে হবে না, তাকে তিহারে নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র এই একটাই কারণে, যে অনুব্রত মণ্ডল আমরা দেখেছি যে তার মাথায় অক্সিজেন কম যায় বলে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই অনুব্রত মণ্ডল যিনি কিনা বাংলার সব গরু পাচার করে দিতেন অন্য দেশে বা অন্য রাজ্যে, সেই অনুব্রত মণ্ডল যিনি চরাম চরাম গুড় বাতাসার স্রষ্টা, সেই অনুব্রত মণ্ডল যিনি কিনা 117টা ভুয়ো অ্যাকাউন্ট করেছিলেন একটা ব্যাংকে, এরকম অনেক কাহিনীর কথা আমাদের মনে পড়ছে। আমি জানতে চাই, সেই অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরছেন, কিন্তু উৎসবের আমেজ, উৎসবের আবহ, পুজোর আগে বীরভূমে তো অকাল বোধন হয়ে গেল বলতে পারেন। দেখুন, আমি অনুব্রত মণ্ডলকে মানে ব্যক্তিগতভাবে চিনি, তার কারণ হচ্ছে আমি এসডিপিও বোলপুর ছিলাম একদম বামফ্রন্টের শেষের আমলে, এবং পরবর্তীকালে যখন আমি ইলেকশন লড়তে যাই তখন অবশ্য উনি ছিলেন না, জেলে ছিলেন। তো এই মানে আমি ওনার ওই সময়টা দেখেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যখন বামফ্রন্টের আমলের উনি জেলা সভাপতি ছিলেন, হি ওয়াজ এ ভেরি পাওয়ারফুল লিডার। তো এবং দাপটটা তখন থেকেই যথেষ্ট ছিল। আর বীরভূম এমনই একটি জেলা, পরবর্তীকালে আমি যখন ইলেকশনে লড়তে যাই, বীরভূম বরাবরই একটা কিন্তু যে ধরনের রাজনীতি হয় সেখানে ওই বোম, গুলি, পিস্তল, বারুদের স্তূপে দাঁড়িয়ে থাকা একটা জেলা। অবশ্যই, মানে আমি যখন এসডিপিও ছিলাম তখনও বহু ল অ্যান্ড অর্ডার ইনসিডেন্ট ঘটেছে এবং বিভিন্ন ঘটনা আমি সাক্ষী। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের ওখানে রাজনীতি হয় এবং ইলেকশনে যে ধরনের ঘটনা, বিশেষ করে লোকাল ইলেকশনে যে ধরনের ঘটনা ঘটেছে বা ঘটে, তো এটা কিন্তু অন্যান্য বেশ কয়েকটা জেলার থেকে আলাদা। তো সেখানে দাঁড়িয়ে উনি যে ধরনের রাজনীতিটা করতেন, উনি একটা শ্রেণীর মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন ওই কারণেই। এবং এটা মানুষের কিন্তু দেখুন, প্রত্যেকটা জায়গার একটা মাটির একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে এবং সেই অনুযায়ী মানুষেরও সেই ধরনের একটা কালচার তৈরি হয়ে ওঠে। সেই কালচার তৈরি হয়ে ওই মানুষরা বিশ্বাস করেন যে এটাই রাজনীতির একটা অঙ্গ, যেটা হয়তো আমাদের গণতান্ত্রিক যে পরিবেশ বা আমাদের সংসদীয় রাজনীতিতে এটা বেমানান। তো এইখানে উনি যেভাবেই জনপ্রিয় হোক না কেন, সেটা তো অবশ্যই সেটা ওখানকার মানুষ ঠিক করেছেন, বা সেটা নিয়ে আমাদের মানে আমাদের বিরোধিতা আছে অ্যাজ এ রাজনৈতিক দল হিসাবে। কিন্তু উনি যে এই যে ধরো এই আজকে বেরিয়ে এসছেন, যে একটা আবহাওয়া মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা কিন্তু বীরভূমের পার্সপেক্টিভে খুব মানে স্বাভাবিক ঘটনা। এবং এটুকুই বলতে পারি যে এই যে দীর্ঘদিনের, আমি ওনার আপব্রিঙ্গিংটা দেখেছি ওই সময়ের, তো সেই সময় থেকে আরম্ভ করে যে চেঞ্জেস, এই যে দীর্ঘ মানে এই যে মাঝের যে 10-12-15টা বছর, এই যে একটা সময়ের মধ্যে যেভাবে এইটা পুরো চেঞ্জ হয়েছে, এটা একটা অভূতপূর্ব ঘটনা। এবং এটা না হলেই হয়তো ভালো হতো। এবং সব থেকে বড় কথা যে আমরা পরবর্তীকালে যা দেখলাম, সম্পত্তি বা অন্যান্য যা কিছু মানে যেটা ইনভেস্টিগেশনে বেরিয়েছে বলে আমরা পেয়েছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এটুকুই বলতে পারি যে এটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এটা মানুষের যদি আনন্দ বা উৎফুল্লের কারণ হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেবাশিস বাবু, আপনি তো বীরভূমের মাটির সঙ্গে আপনার নিশ্চয়ই যোগ আছে, শুধু প্রার্থী হওয়ার জন্য তো আপনি বীরভূমে যাননি, আপনার সঙ্গে কানেকশন আছে। আপনি বললেন বোলপুরের এসডিপিও ছিলেন। আমি একটা জিনিস আপনার কাছ থেকে একটা ছোট্ট উত্তর চাইছি, বীরভূমের মাটিতে কোনো গব্বরের পদচারণার পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন? বীরভূমে দেখুন, এরকম গব্বর প্রত্যেকটা এরিয়াতেই আছে, এটা কোনো নতুন ব্যাপার নয়। মানে ডিগ্রি অ্যান্ড আপনি যদি ভোটে লড়তেন তাহলে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেই আপনাকে লড়তে হতো। ওনার ছায়া তো সঙ্গে লড়তে অনেক, যত আমি 25 দিন প্রচার করেছিলাম, তো সেই জায়গাটা, তবে এটুকু বলতে পারি, আমি যতটা যে সময় প্রচার করেছিলাম, অবশ্যই তার মানে যে ফিল্ডটা আগে ছিল তার থেকে বেশ কিছুটা এবারে অনেকটা ডিফারেন্ট ছিল। আর আরেকটা জিনিস আমি বলতে পারি, যেটা বলা আমার মনে হয় উচিত, যে এই যে ইনভেস্টিগেশনে আজকে দেখুন, ইনভেস্টিগেশন মানে এটা ইনভেস্টিগেশন শেষ হয় তখন কোর্ট মানে আমাদের যেখানে মেন প্রসিকিউশনের যে জায়গাটা, এটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আজকে তদন্ত শেষ হয়ে গেছে বলে সবকিছু শেষ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, আপনি বলতে চাইছেন বেল পাওয়া মানে তিনি মুক্তি পেয়ে গেলেন, রেহাই পেয়ে গেলেন, এমনটা নয়। অবশ্যই এটা একটা তদন্তেরই অংশ। এবং এই যে ধরনের আমরা কি বীরভূমকে কতটা পরিবর্তন করতে পেরেছি বা সমাজ কতটা পরিবর্তিত হয়েছে ওখানকার, সেটা সামনের সময়ে বলবে। এটা বীরভূমবাসী বলতে পারবেন, বীরভূমবাসী। এবং সময়ের সাথে আমার মনে হয় বীরভূমের রাজনীতি বা চেঞ্জ হওয়ার সময় চলে এসেছে। আমি এরপর মৃত্যুঞ্জয়ের কাছে যেতে চাইছি। মৃত্যুঞ্জয়, আমার এই আলোচনায় আমি বারবার খুব কশাসলি শব্দটা ব্যবহার করছি, গব্বর। কেন আমি বলছি? কারণ আমার মনে পড়ছে যে অনুব্রত মণ্ডলকে নিয়ে যতটা বেশি বিজেপির মাথা ব্যথা ছিল, আর কোনো নেতাকে নিয়ে কিন্তু এতটা ছিল না। মানে অনুব্রত মণ্ডলকে যদি বীরভূম থেকে বের করে দেওয়া যায়, বীরভূমটা একেবারে চোখ বুজে চলে আসবে বিজেপির দখলে, মানে এরকম একটা কনসেপ্ট ছিল। সে আমার মনে আছে যে দুধকুমার মণ্ডল, ধ্রুববাবু থেকে শুরু করে পরবর্তীতে দেবাশিস বাবু এসেছিলেন সেখানে। কিন্তু যাই হোক, কোনো কারণে তিনি লড়াইটা করতে পারেননি ওখানে, মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, অনুব্রত মণ্ডল ফিরছেন, যারা যারা আতঙ্কে ছিলেন, কত লোক সেদিন মিডিয়া বাইট দিয়েছিল, কত ইস্যুতে বাইট দিয়েছিল, যারা অনুব্রত মণ্ডলকে সত্যি আর ফিরে আসবেন না বলে ধরে নিয়েছিলেন। এইবার কি হবে? এইবার বীরভূমের রাজনীতি কি উনি বলছেন পাল্টেছে, পাল্টাবে, এই আশাটা রাখছেন? অনুব্রত মণ্ডল তো স্বমহিমায় ফিরবেন, এমন তো যে অনুব্রত মণ্ডল বাঘ ছিলেন, বাঘই থাকবেন। ফিরাদ হাকিম বলে দিয়েছেন, মানে বাঘ আগের মহিমাতেই থাকবে, বাঘ তো আর সন্ন্যাসী হয়ে যাবে না, বাঘ তো সে মানুষ খেকো বাঘ শিকার করবে ইত্যাদি ইত্যাদি, এই মহিমাতেই থাকবে। প্রথমত যে সৈকত, আমি একটা পরিষ্কার কথা বলে দিই যে অনুব্রত মণ্ডল ছাড়াও আমরা কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা কিন্তু বীরভূমে জিতেছি, জয়লাভ করেছি।
তার মানে অনুব্রত মণ্ডল নিশ্চিতভাবে আছেন। জেলা সভাধিপতি আমরা চেঞ্জ করিনি, আমাদের নেত্রী বারবার তার প্রতি আস্থা দেখিয়েছে, দল হিসাবে আমরা আস্থা দেখিয়েছি। আমরা যতই সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, আমরা বারবার অভিযোগ করেছি যে কেন্দ্রীয় এজেন্সি সরকারকে মেলাইন করার জন্য তৃণমূল কংগ্রেসের সাথে পেরে না ওঠে। শুধু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে যে বিরোধী দল আছে তাদের ক্ষেত্রে পেরে না উঠলে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছে, সে অরবিন্দ কেজরিওয়াল হোক বা অন্যান্য জায়গা হোক। হয় টাকা পয়সা দিয়ে বা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তুমি হয় ভারতীয় জনতা পার্টিতে জয়েন করো, না হলে তোমাকে জেলের আমরা যেইভাবে হোক তোমাকে আমরা আবার, এবং সরকারটাকে, যারা বিরোধী সরকার, এখানে তৃণমূল কংগ্রেসের এসে 2021 সালে মানে পর্যদুস্ত হয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরে আপকিবার 200 স্লোগান দেওয়ার পরে যখন হারে, তখন তো রাগ হওয়া স্বাভাবিক। এবং অনুব্রত মণ্ডলের মতো আমাদের নেতা, এবং তুমি যে কথাগুলো বলছিলে না, আমি দেখো গব্বর একটা ভিলেন ছিল শোলে সিনেমায়, তাকে তুমি ওইভাবে গ্লোরিফাই করে দেখানোর ব্যাপার নেই। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসাবে, অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির ছবিটাকে পুরো বীরভূম জেলার প্রতিষ্ঠিত করেছেন। প্রত্যেকটা জেলার আলাদা আলাদা মহিমা আছে। অনুব্রত মণ্ডল এত পপুলার দুটো কারণ, এক, মানুষের সাথে মিশতে পারে, আর দুই, তোমার মিডিয়াতে এমন এমন কিছু কথা বলে। ওই যে দেবাশিস বাবু বলছিলেন, আমিও বলছি তোমায়, কারণ আজকে আমি গত 3 দিন বীরভূমে ছিলাম, আজকে আমি বীরভূম থেকেই আসলাম, মানে বোলপুর থেকে আসলাম তোমাদের এখানে। তো আমি কাজের জন্য যেতে হয়, পলিটিক্যাল কারণে যেতে হয়। ওদের যে মাটির টান, কথার টানটাই ওরকম ভাবে, আমরা যে বলি তুমি বলো, ওরা বলে শুধাও। এই যে কথার টানগুলো, এই টানগুলোর জন্য অনুব্রত মণ্ডল বলে ওই টানটা সাধারণ মানুষ বা আমরা যারা কলকাতায় থাকছি বা যারা শিক্ষিত সমাজ, তাদের কাছে বা এটা পপুলার হয়ে যায়। এইটাকে নিয়ে আলাদাভাবে কিছু অনুব্রত মণ্ডলকে আলাদাভাবে আমরা, অনুব্রত মণ্ডল আসবে, যারা রাজনীতি করে, আমি তোমার কথাটা মানছি, আমি মৃত্যুঞ্জয় তোমার সঙ্গে একমত যে অনুব্রত মণ্ডল বীরভূমের ঘরের ছেলে, একদম সঠিক, এবং সেটার জন্য তার প্রতি আলাদা ভালোবাসা থাকবে, যেমনটা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের লোকে রয়েছে। এবার আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, তুমি এইগুলো তোমার আলোচনা এলে আমি খুশি হতাম যে বোমা মারবো, মান্নান টান্নান চিনি না, এক ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে ভেঙে গুড়িয়ে দেবো। আমি একটা কথা বলি, আমি ওই লাইনটাই বললাম যে একটা কথার টান থাকে বা রাজনৈতিক। অনুব্রত মণ্ডল এরকম কিছু বলে ফেলে, আবার পরক্ষণই তোমাদের চ্যানেলে এসেই বলেছে, বিভিন্ন চ্যানেলে যে আমার বলাটা উচিত হয়নি, ভুল হয়েছে। মানে একটা সরল সাদা মানুষ, গ্রাম্য মানুষ যেরকম, হ্যাঁ উনি নিজেই বলেছেন যে আমি ভুল করেছি। এটা কোনো সরল সাদা মানুষের উদাহরণ নয় যে আমি বোমা মেরে উড়িয়ে দেব। না, আমি বলছি আজকে উনি ক্ষমা চেয়েছেন, প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তার সেই বিষয়টা নিয়ে আলোচনা করে সময় নষ্ট, তোমারও আমারও সবারই। আমি বলছি যে আগে এত মিডিয়া চ্যানেল ছিল না। বিনয় কোঙ্গার কি, মানে আমরা সিপিএম এর লাস্ট সময়টা যখন মিডিয়া এসছে, তখনও সোশ্যাল মিডিয়া আসেনি, তখন কি ধরনের ভাষা বলতো, লাইভ ফেল করা। আমরা স্বীকার করি যে সিপিএম এর একাধিক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করতেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, নন্দীগ্রাম যখন মিডিয়া চলে এসছে, ইলেকট্রনিক্স মিডিয়া, তখনও সূর্যোদয় হওয়া বা লাইভ ফেল করে দেওয়া বা মানে এরকম ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য আছে। আগের কথা ছেড়ে দিলাম, যখন ইলেকট্রনিক্স মিডিয়া এতভাবে আসেনি। তো আমি একটা কথা বলি, দেখো আজকে আলোচনাটা অনুব্রত মণ্ডলের বেল, একজনকে আজকে বেলটা, আগে সিবিআই আগেই বেল পেয়ে গেছে, সিবিআই গেছে সুপ্রিম কোর্টে, এইবার ইডি যেটা অ্যারেস্ট করেছিল সেটাতে বেল পেয়েছে গতকাল। এবার বেলের কারণ করতে গেলে ইন্টারেস্টিংলি তোমায় বলতে হবে বিচারপতি কি কারণে, কি গ্রাউন্ডে বেল দিয়েছে। তুমি মানে আমি এটা আসবো, এটা আমি স্পেসিফিক্যালি আলাদা আলোচনায় আসবো 8:30টার পরে, কিন্তু তার আগে আমি একটু আরএসপি ভাইয়ের কাছে যেতে চাইছি, আমি সফিউল্লাহর কাছে যেতে চাইছি। সফিউল্লাহ, আমি দুটো বক্তব্য শোনাই। মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি এই অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে বক্তব্য রেখেছেন, এবং আরো একজন দুজন নেতা বক্তব্য রেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা কি বলেছেন চলুন আপনাদেরকে দেখাই। চোরদেরকে যারা স্বাগত জানায় তারা চোরদের সাগরেদ হয়, আর চোরদের সাগরেদরা যখন উৎসব মানায় তখন সাধারণ মানুষের কিন্তু খুব বিপদ। আমি একটু শোনাই ফিরাদ হাকিম কি বলেছেন। আমরা খুব আনন্দ, মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন, যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তোলে পালায়।
এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। অনুব্রত বীরভূমের বাঘ, বিরোধীরা হায়না। তাহলে আমাদের অনুষ্ঠানে আজকে একজন হায়না রয়েছেন, এই দিকেও একজন হায়না রয়েছেন, আমি ধরে নিতে পারি। দেখুন, আমি কিন্তু কোনো ন্যারেটিভ তৈরি করছি না, ক্ষমা করবেন, কিন্তু আমার এইটাই হচ্ছে বীরভূমের রাজনীতি। মানে বীরভূমের বাঘ বেরোবে বলে বিরোধীরা হায়না হয়ে যায়। ভালো করে খেয়াল করুন বীরভূমের রাজনীতিটা। আমি এটা নিয়ে উত্তর নেব। আমি শফিকুল্লাহ সাহেবের কাছে যেতে চাইছি। আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনারা রাজনীতি করতে পারবেন আগামী দিনে বীরভূমে? কি মনে হচ্ছে, এতদিন করতে পেরেছেন এবং এখন করতে পারবেন কিনা আমি জানতে চাইছি। প্রথম বিষয় হচ্ছে ববি হাকিম বলছিলেন না যে বীরভূমের বাঘ বাঘই থাকবেন। আমি নিজেও অজস্রবার বীরভূম গেছি। বীরভূমে বিস্তীর্ণ জঙ্গল আছে, সেই জঙ্গলে বাঘ অর্থাৎ যাদেরকে আমরা পশু বা জানোয়ার হিসাবে, একটা প্রাণী হিসাবে ধরি, সেরকম কোনো কিছু পাওয়া গেছে বলে আমার জানা নেই। তবে আমি খুব ভাবতে অবাক লাগে, একজন মানুষকে প্রশংসা করবার জন্য বাঘ কখন বলা হয়। বাঘ কখন বলা হয় মানে তার টেরর, তার ভীতি সাধারণ মানুষের উপরে প্রদান করবার জন্য বলা হয়। মৃত্যুঞ্জয় দা বলছিল, আমি এরকম বাঘ দেখিনি যে বাঘের নখ নেই, যে বাঘ কামড়ায় না, এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা বলা, মৃত্যুঞ্জয় দা বলছিল খুব সুন্দর সুন্দর লাগছিল যে অনুব্রত মণ্ডল মাটির মানুষ, বীরভূমের মানুষ, সহজ সরল ভাবে বলে। আর তো ওই সহজ সরল মানুষটাকে আমরা দেখেছিলাম যে একদম পুলিশ অফিসারের মাথায় বোমা মারার নিদান দিতে। এখানে দুজন প্রাক্তন পুলিশ কর্তা আছেন, ওনারা বলবেন। ওই অনুব্রত মণ্ডলকে আমরা দেখেছিলাম যে কবি শঙ্খ ঘোষকে অপমান করতে। ওই অনুব্রত মণ্ডল বিরোধীদেরকে বাড়িতে বোমা মারার কথা বলেছে। এমনকি তার দলের লোক তার মতের বিরুদ্ধে হলে তার বাড়িতেও তার খুনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এগুলো হচ্ছে অনুব্রত মণ্ডল সম্পর্কে জানে এবং বীরভূমের সাধারণ মানুষ জানে। কিন্তু একটা জিনিস উল্টো হয় ভাবো না, বছর দুয়েক প্রায় হয়ে গেল, আগস্ট মাস 2022 সালে, 2 বছর আগে যেদিন অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করলো, ওই বীরভূমের ওই বাড়ি থেকে নিয়ে গেল, তোমাদের সংবাদ মাধ্যম সেদিন দেখিয়েছে, গোটা পশ্চিমবঙ্গের মিডিয়া দেখেছে যে বীরভূমের সাধারণ মানুষ এই অনুব্রত মণ্ডল এবং তার এই লুম্পেন বাহিনীর জন্য দিনের পর দিন কথা বলতে পারেনি। সাধারণ মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থেকে চোর চোর বলে স্লোগান তুলেছিল। এবং এই তোমাদের মিডিয়ার মাধ্যমে এই 2 বছরে আমরা জানতে পেরেছি কত রাইস মিলের গল্প, আমরা অ্যাকাউন্টের গল্প, নানা রকমের কথাবার্তা আমরা জানতে পেরেছি। এখন আজকে কিছুদিন আগে সিবিআই তাকে বেল দিয়েছিল, ইডি বেল দিল, 10-12 দিন আগে তার কন্যাও বেল পেয়েছে। সোমবার বা মঙ্গলবার হয়তো সব প্রক্রিয়া মিটলে তিনি বীরভূমে ঢুকবেন। এখন প্রশ্ন দুটো, পাবলিকের যে পারসেপশন গোটা পশ্চিমবঙ্গের মানুষ, তাদেরকে কি বোঝানো যাবে? ববি হাকিমরা যতই বলুন মাথা উঁচু করে বাঘ ঢুকবে, বাঘ নামক একটা আতঙ্ক বীরভূমে ঢুকবে, কিন্তু বীরভূমের মানুষ, বাংলার মানুষ জানে অনুব্রত মণ্ডলকে একটা লুম্পেন ছাড়া অন্য কিছু মনে করে না, সেই লুম্পেনের ভয়ে ভীত থাকবে। এই সময়ে দাঁড়ায় যারা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে যারা অনুব্রত মণ্ডল এবং তৃণমূলের লুম্পেনাইজেশনের বিরুদ্ধে কথা বলেছিল, তাদের কাছে নতুন করে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলো। এটা দ্বিধা দ্বন্দ্ব নেই, এটা একটা বাস্তব ঘটনা। এবং এই সব কিছুর মাঝে কিছু কিছু প্রশ্ন দেখা দেয়, মানুষ কোথায় যাবে, জনগণ কোথায় যাবে? যখন একটা রাজনৈতিক পাওয়ার, রাজনৈতিক শক্তি, তার পুলিশ প্রশাসন, তার বসংবদ সমস্ত সিস্টেম, যখন একটা করাপশন, একটা দুর্নীতি সবটাকে মিলিয়ে যখন সেটাকে প্রমোট করে, ঠিক সেই সময় দাঁড়িয়ে মানুষের ভরসা কোথায় থাকে? মানুষের ভরসা থাকে তো সেন্ট্রাল এজেন্সিগুলো, বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থাগুলো, কোর্ট, আইন, আদালত, জুডিশিয়ারি ব্যবস্থাগুলো থাকে। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মামলার ক্ষেত্রে জনগণ বারবার হতাশ হচ্ছে। জনগণের যে হতাশার মেঘ আরো কালো পুঞ্জীভূত হচ্ছে। কেজরিওয়ালের কথা আসতে গেলে অনেক লম্বা কথা বলতে হয়। কেজরিওয়ালের কেস আর এই অনুব্রত মণ্ডলের কেসকে যদি একসঙ্গে গুলিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো এই ববি হাকিমদের অনুব্রত মণ্ডলকে একটা জঙ্গলের বাঘ বানাতে কাজে লাগতে পারে। কিন্তু তার মানে এই নয় যে গোটা দেশ জুড়ে যে সিবিআই ইডি দিয়ে নরেন্দ্র মোদী সরকার যে ডিক্টেটরশিপ চালাচ্ছে, তাকে একসঙ্গে এক আসনে বসানো যায় না। বেশ, আমি উত্তর নেব। আচ্ছা বেশ, একটা লাইন উত্তর নিন। বলছি যে বামফ্রন্টের এই অসুবিধা, মুশকিল হলো এরা পিনারাই বিজনের এগেনস্টে যখন কেস হয় তখন বলে বাবা কি দেখো 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 কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গের বুকে অনুব্রত মণ্ডলের সাথে কেস হলে ওটার সাথে বিজয়ন আলাদা, কেজরিওয়াল আলাদা, ওইদিকে তোমার কথা আমি বলিনি, আমি উত্তর দিতে বলছি। আমার কথা হলো তোমাদের পরিষ্কার কথা, তোমরা আগে স্ট্যান্ডটা ঠিক করো। শূন্য থেকে 1 হতে গেলে মানুষের কাছে স্ট্যান্ডটা ক্লিয়ার করতে হবে।
ভারতবর্ষ না, আগে বাংলার মানুষ জানে। বাংলার মানুষ এক মিনিট, এক মিনিট। অনুব্রত মণ্ডল চোর। সামনে কোনো এক মিনিট, সামনে কোনো লোকসভা ভোট নেই। অনুব্রত মণ্ডল চোর। এক মিনিট প্লিজ, বাংলার মানুষ জানে। সফিউল্লাহ প্লিজ, সামনে কোনো লোকসভা ভোট নেই, ফলে এখন নতুন করে আর ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। বিশ্বাস করুন, সেই বা ভোটের 3 মাস আগে থেকে এই জোটের টপিক নিয়ে আলোচনা করতে করতে আমি অন্তত ক্লান্ত হয়ে পড়েছি। ফলে এখনো ওদের জোটের ইস্যু ঠিক হলো না যে ওরা ইডি সিবিআইয়ের বিরুদ্ধে একজোট হয়ে কথা বলবে কিনা। যাই হোক, আমি একটুখানি চলে আসতে চাইছি এই মুহূর্তে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে। সত্যজিৎ বাবু, আমার একটা জিনিস ভাবাচ্ছে, এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ কে করেছিলেন? শিব ঠাকুর মণ্ডল, আপনার মনে আছে? সেই শিব ঠাকুর মণ্ডলের কি অভিযোগ ছিল? যে পুরনো একটা অভিযোগে অনুব্রত মণ্ডলকে হেফাজতে পেতে চাইছিল পুলিশ। কি সেই তৎপরতা আমাদের পরিষ্কার মনে পড়ছে। আপনাদের দেখুন আরজিকর কাণ্ডে দেখুন, সিবিআই ধরেছে, তার পরপরই পুলিশ গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, না আমাদের বিরুদ্ধে, ওর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরাও ওদেরকে পেতে চাইছি, আমরাও ধরবো। এই যে তৎপরতা, মানে যখন সিবিআই ইডি কাউকে গ্রেফতার করতে যায়, আমি বলছি ওরা ওদের তদন্তটা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে, ওদের অভিযোগ অনুযায়ী, মানে তৃণমূলের অভিযোগ অনুযায়ী, কিন্তু পুলিশ তখন অ্যাক্টিভ হয়ে যায় অদ্ভুতভাবে, আমি জানি না কেন। এবার প্রশ্ন হচ্ছে, অনুব্রত মণ্ডল ফেলার পর অনুব্রত মণ্ডল যদি আগের মতো বাঘ থাকে, মানে অনুব্রত মণ্ডল যদি খামচায়, কামড় দেয়, অনুব্রত মণ্ডল যদি আগের মতো বোমা মারার কথা বলে, অনুব্রত মণ্ডল যদি মাথায় ঘোল ঢেলে ঘোরানোর কথা বলে, তাহলে পুলিশের ভূমিকা এখন কেমন হবে? মানে পুলিশও কি ভয়ে থাকবে আগের মতো? আমি এটা জানতে চাইছি। ঠিক আছে সৈকত, ব্যাপার হচ্ছে যে দেখুন, ও দীর্ঘ 2 বছর তিহার জেলে কাটিয়েছে এবং ওনার ধারণা হয়েছে যে প্রশাসন কি জিনিস হয়, সিবিআই কি হয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কি হয়, পুলিশ কি হয়। এই যে পুলিশকে বোমা মারার নিদান যিনি দিতেন, ডিওয়াইএসপিকে ধমকানো, 4টের মধ্যে ঢুকে যাব, ভেঙে ঢুকে যাব, এই যে ধমকানো চমকানো, উনি এতদিন পরে বুঝতে পেরেছেন যে সবই তার কন্ট্রোলে থাকে না। যিনি এই 2 বছর পর উনি এটা বুঝতে পেরেছেন কিছুটা। তবে আরেকটা কথা খুব প্রণিধানযোগ্য, দেখুন ওনার বয়স হয়েছে 65 ইয়ার্স এবং ওনার বেসিক্যালি সিভিয়ার চেস্ট পেইন আছে, মেডিকেল গ্রাউন্ডে উনি বেল পেয়েছেন। এবং ওনার এই যে ভুল হচ্ছে, আজকে অর্ডারটা আপনি আপলোড হয়েছে দেখেন, মেডিকেল গ্রাউন্ডে বেল হয়নি, আগের মেডিকেল গ্রাউন্ডে চেয়েছিলেন, আমি কারেকশন করে দিচ্ছি। আমি বলে দিই, মেডিকেল গ্রাউন্ড বলো না না তুমি ভুল বলছেন না, ভুল বলছি না। প্রথম কথা, মেডিকেল গ্রাউন্ডের বেল রিজেক্ট হয়েছে, আগে চেয়েছিলেন। ওনার যে পেইন এবং এমআরআই করার দরকার ছিল, সেটা স্পেসিফিক করা আছে, সেখানে বলা হয়েছে তার বাড়ির লোককেও থাকতে হবে এবং সেই কারণটা লিপিবদ্ধ করা আছে। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে, দেখুন উনি বেল পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল যে ক্যাটেল স্মাগল স্ক্যামে, উনি একটা বেল পেয়েছেন। এখন সুপ্রিম কোর্ট থেকেও বেলের অর্ডার হয়েছে, দিল্লি হাইকোর্ট থেকে কয়েকদিন আগে ওনার মেয়েরও বেল হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কেন বেলটা হলো, তার 2টো কারণ আছে, একটু বলে দিই সেই কারণ 2টো। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত প্রসিকিউশন এজেন্সি তাদের এগেনস্টে যে তার যে চার্জশিটের কপি এবং তার যে চার্জের যে কপিগুলো, পেপারগুলো তারা সাবমিট করতে পারে প্রপারলি। এবং এখানে প্রায় 85 উইটনেসেস আছে, 85 জন উইটনেস আছে। এই 85 জন উইটনেসকে দিয়ে লং স্ট্যান্ডিং একটা ট্রায়াল শুরু হবে আর কি। এই ট্রায়ালটা পর্যন্ত তাকে কাস্টাডির মধ্যে রাখা উচিত হবে না, সেই সব কারণেই সুপ্রিম কোর্ট হয়তো ভেবেছে, আমি ডিটেলসটা হয়তো সুপ্রিম কোর্ট কী ভেবেছে বলা যাবে না, কিন্তু এই যে লং স্ট্যান্ডিং 85 উইটনেসেস দিয়ে যে ট্রায়ালটা শেষ করা, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট সাম, এটা কিন্তু ফ্যাক্ট। এবং প্রসিকিউশন এজেন্সিকে প্রত্যেকটা কেসে এই ট্রায়ালগুলো ফিনিশ করানো খুব কষ্ট হবে এবং এই অসুস্থ যিনি রয়েছেন তাকে এই 85 জন উইটনেসকে দাঁড়িয়ে থেকে তার ট্রায়ালটা পেশ করাতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন এই যে অনুব্রত মণ্ডল এই বকটুই কাণ্ডের কেসে মনে আছে আপনার এখানে আমি শো করেছিলাম, উনি বলেছেন যে এটা রেডিও বাস্ট হয়েছে, টিভি বাস্ট হয়েছে, টিভি বাস্ট হয়েছে, এটা বলেছিলেন তো? আমার কাছে মনে হচ্ছে না রেডিও কি টিভি এরকম ছিল, টিভি বাস্ট হয়েছে। তো এখন আমার যতটা ধারণা যে যেই প্রশ্নটা আপনি লাস্টে করেছেন যে বেরোনোর পরে কি ফর্মে আসবে, এটা বলা কষ্ট। আমার ব্যক্তিগত ধারণা, আমার অভিজ্ঞতায়, মানে সামাজিক, মানসিক এবং পুলিশি অভিজ্ঞতা, আমার মনে হয় যে আগের ফর্মায় কিন্তু অনুব্রত মণ্ডল আসবে না। আমি কোনো বাঘ কিংবা জন্তু কিংবা এইসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু আগের যে ফর্ম ছিল এখানে, দেখেন দীর্ঘদিন তো আমরা যখন চাকরি করেছি তখন তো আমি অনুব্রতকে ফেস করেছি, এখানেও ফেস করেছি।
তো সেই ফর্মে আমরা হয়তো দেখতে পাবো না, কারণ উনি প্রচণ্ড হাঁটতে পারছেন না, অসুস্থ। কিন্তু ঘটনা হচ্ছে মানি লন্ডারিং কেস এবং স্ক্যাটল মাগলস কেস, যেটা স্ক্যামে যেটা চলছে, যেটা ক্রস বর্ডারে পার হচ্ছে, সেই থেকে কিন্তু উনি মুক্ত হন। বেশ, আমি এখানে একটা অ্যাড করে দিই শুধু। এটাও বলেছে কেন্দ্রীয় ইতিমধ্যে রস অ্যাভিনিউ কোর্টের বিচারপতি, বিচারক এটাও বলেছেন যে সিবিআই যে তার বিরুদ্ধে অ্যালিগেশন আনছে যে গরু পাচারের টাকা সরাসরি তিনি তার অ্যাকাউন্টে ঢুকেছে বা তিনি বেনিফিশিয়ারি, এইটা কিন্তু সিবিআই এখনো সরাসরি প্রমাণ করতে পারেনি। এটা কিন্তু খুব গুরুতর অভিযোগ। আচ্ছা, আমি এই জায়গায় আলোচনা করতে করতে এই যে উঠে আসছে বারবার যে ইনএফিসিয়েন্সি অফ সেন্ট্রাল এজেন্সি, ইডি সিবিআই, এরা ধরে তো ফেলে, তারপর এরা কেমন খেই হারিয়ে ফেলে। আর ওখানেই ওঠে যে রাজনৈতিক দলাদলির প্রশ্ন, ওই একই সঙ্গে সেটিং এর প্রশ্ন। ইডি সিবিআই হয়টা কি? ইডি সিবিআই যে বিষয় যতটা জোরে জ্বর আসে, জ্বরটা ছেড়ে যাওয়ার সময় ওটা বোঝা যায় না। কেন ইডি সিবিআই খেইটা হারিয়ে ফেলে, এটা কিন্তু বোঝার খুব দরকার রয়েছে। আপনাদের একটা মজাদার জিনিস দেখাই, এটা এই লিস্টটা বাড়িতে সেভ করে রেখে দেবেন, টিভি থেকে স্ক্রিনশট করে রাখুন, কাজে লাগবে। আমি দেখাই বিগত 1-1.5 বছরে ইডি সিবিআই যতটা ঘটা করে গ্রেফতার করেছিল বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রী, বিধায়ক, সাংসদ, এই সমস্ত লোকেদের, জানেন তাদের কতজন এখন বাইরে আছে? দেখাই, ভালো করে দেখুন। দেখুন কোন মামলা? প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা। জামিনে কে? মানিক ভট্টাচার্য, তিনি আবার জেসে লোক নন, তিনি আবার এমএলএ। তদন্তকারী সংস্থা ছিল ইডি। গরু পাচার সুকন্যা মণ্ডল, তদন্তকারী সংস্থা ইডি। মনীষ কোঠারি, সমরজিৎ আচার্য সহ 10 জন। জীবন কৃষ্ণ সাহা, তিনিও এমএলএ। তাপস মণ্ডল, শতরূপা ভট্টাচার্য, সৌভিক ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যের পুত্র এবং স্ত্রী। অনুপ মাঝি ওরফে লালা, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তিনি। তার স্টেটমেন্ট কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে দেখুন বাকিবুর, শঙ্করাড্য সহ 3 জন। আর এবার সর্বশেষে অনুব্রত মণ্ডল। এরা সবাই জামিনে মুক্ত হয়ে গেছে 1-1.5 বছরে। আপনাদের মনে আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সন্ধ্যের পর সন্ধ্যে এই নিয়ে আলোচনা, আজ গ্রেপ্তার অমুক, কাল গ্রেপ্তার অমুক, ঢাক ঢোল পিটিয়ে কি না আমরা সেদিন ধরার চেষ্টা করেছি। মাথা ধরার চেষ্টা করেছি, ধেড়ে ইঁদুর ধরার চেষ্টা করেছি, কত কিছু ধরার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, ঢাক পেটাতে পেটাতে ঢাক ফেটে গেল। ওরা আবার বাইরে এসে বলছে যত পারিস বাজা। এটাই ফ্যাক্ট। আমি সোমেন বাবুর কাছে জানতে চাওয়ার চেষ্টা করব, সোমেন বাবু, একজন ব্যক্তি জামিন কেন পান একটু মানুষকে বুঝিয়ে বলুন। আমি কোনো স্পেসিফিক মামলার কথা বলছি না, আমি বলছি কোনো একজন ব্যক্তি কোনো মামলায় তিনি যদি সিরিয়াস অ্যাকিউজড হন, জামিন কখন পান? বিচারপতি বা বিচারক কখন সেই ব্যক্তিকে জামিন দেন? প্রথম কথা বলি সকলকে, বেল ইজ এ রাইট অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এন্ড কনস্টিটিউশন, যে কোনো হোক না, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি একটা ব্যাপার। ধরা যাক মানুষকে 4 বছর 4 বছর তাকে বন্দি করে রাখা হলো, দেখা গেল সে মুক্তি হয়ে গেল, 4 বছর তাকে কে ফিরিয়ে, এটা একটা কারণ। তার শারীরিক থাকে, তার লিভলিহুড একটা ব্যাপার আছে, সে যদি চলে যায় তার পরিবার কি করে চলবে, এটা একটা কারণ। এছাড়া আরো অনেকগুলো কারণ দেখা হয়। আর সবচেয়ে বেশি দেখা হয় যে ইনভেস্টিগেশন এজেন্সিগুলো কি প্রোগ্রেস করতে পারলো। এই এজেন্সিগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা একটা লার্জ স্কেলের ইনভেস্টিগেশন চালিয়ে যায়। এরা যে সমস্ত কালেকশন করে সেটা কুইন্টাল তার ওয়েট হয়। সিবিআই এর ক্ষেত্রে সিবিআই যেমন ডেপুটেশনে স্টেট নিয়ে কিছুটা কাজ চালায়, কিছুটা তাদের নিজস্ব এজেন্সি যারা জন্ম সিবিআইতে, মৃত্যু তাদের মিনস রিটায়ার টু সিবিআই, এরকম পার্ট একটা থাকে। এই দুটো পার্টের থেকে যায়। আর ইডির ক্ষেত্রে যেটা ব্যাংকে বা আইআরএস গুলোতে দীর্ঘদিন তাদেরকে ইনভেস্টিগেশনের তার মাঝপথে তাকে বিভিন্ন কারণ থাকতে পারে। কারণগুলোর মধ্যে কিছু ব্ল্যাক হোল দেখা, কিছু পলিটিক্যাল দেখা যায়, কিছু অপেক্ষা সম্ভব নয় বা কিছু একটা সুইট রিলেশনও তৈরি হয়।
এগুলোর ক্ষেত্রে একটা তৈরি হয়েছে ইনভেস্টিগেশন। এরা কোর্টে দাঁড়িয়ে ইনস্ট্রুমেন্ট গুলো সাবমিট করে, সাপ্লিমেন্টারি চার্জ করছে, কিন্তু আলটিমেটলি ওরা দুটো কথা বলে। এই কথা দুটো এটাই যে প্রভাব, আর ও বেরিয়ে আসলে এভিডেন্স ট্যাম্পার হতে পারে। কিন্তু দেখা গেল কেউ থাকার পরেও হ্যাঁ, আমি evidence এখানে সোমেন বাবু এই যে সম্ভব- এভিডেন্স প্যাম্পারের কথা বলছেন, আমি তো এখানেই আপনার কাছে জানতে চাইছি, এই যে 85 জন উইটনেসের কথা বললেন একটু আগে, যেটা উল্লেখ রয়েছে, যারা ট্রায়ালের বিভিন্ন মধ্যে দিয়ে তারা যাবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারা বলবেন, সেটা ট্রায়াল প্রক্রিয়ার মধ্যে রয়েছে, নিম্ন আদালতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, অনুব্রত মণ্ডল বেরোচ্ছেন, এই সাক্ষীরা আর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই কে যা বলেছেন সেটা ট্রায়ালে গিয়ে বলবেন আপনার মনে হয়? 99% নয়, 99% 1% যারা ব্যাংক থেকে বা এজেন্সি থেকে যারা উইটনেস হয়েছে বা কোনো ব্যাংক ম্যানেজার বা যারা উইটনেস, এই উইটনেস গুলো 99% উইটনেস এইসব ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা খুবই কম। দুবার করে তাদের টাকা হবে, থার্ড টাইমে ট্রায়াল করতে কিছু একটা হবে। আর আম, এই 85 জনের ট্রায়াল করতে আহ, অন্তত না হলেও 3 ইয়ার করে যাবে। তখন কিছু আসামি মারাও যেতে পারে, আসামি মেন্টালি ডিপ্রেস, কিছু আসামি নিখোঁজ, অনেক কিছু হতে পারে। তার chances এই 85 জনের ট্রায়াল বেশ, সোমেন বাবু আপনি সঙ্গে থাকুন, আমি আসছি আপনার কাছে। আমি একটা বক্তব্য একটু আপনাদেরকে শোনাই। তিনি একজন বিচারক, মাফ করবেন, বিচারপতি, সুপ্রিম কোর্টের, নাম উজ্জ্বল ভূঁইয়া। তার একটা বক্তব্য আমার কাছে এসে পৌঁছলো। বক্তব্যটা মন দিয়ে শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। একজন বিচারপতি এই মন্তব্য করছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পর্কে ওপেন ফোরামে এই মন্তব্য করছেন। মন দিয়ে শুনুন। They have observed in the course of hearings that there is a need for restraint and transparency. Friends, PMLA is a potent weapon in the fight against crime-tainted money. It is very much necessary to fight the menace of money laundering. But we all know that a weapon loses its potency if it is overexposed or over-applied or even misused. অদ্ভুতভাবে এই বিচারপতি অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন। আর জামিন দেওয়ার সময় আদালতের পর্যবেক্ষণ কি ছিল জানেন? সেটা আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাই, দেখুন। উনি বলছেন, ইডির মামলায় কেজরিওয়াল জামিন পাবে বুঝেই সিবিআই তাকে গ্রেফতার করেছিল। এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার যথেষ্ট কারণ আছে। অরবিন্দ কেজরিওয়ালের সিবিআই গ্রেফতারি অযৌক্তিক এবং এটা টার্গেটেড হ্যারাসমেন্ট। তারা যে খাঁচায় বন্দি তোতাপাখি নয় তা সিবিআইকে প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? সিবিআই সম্পর্কে এই বক্তব্য দেশের শীর্ষ আদালতের বিচারপতির। আচ্ছা, আপনারা জানেন যে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলাতেও রাজ্য থেকে প্রায় 40টি মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানেন সুপ্রিম কোর্ট কি জানিয়েছে? সুপ্রিম কোর্ট বলছে যে আপনারা রাজ্যের নিম্ন আদালতকে অসম্মান অপমান করছেন, কারণ আপনারা রাজ্যের সমস্ত আদালতকে, নিম্ন আদালতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন যে সবাই করাপ্টেড, সবাই খারাপ, তারা মামলা প্রভাবিত হতে পারে। এটা বলা নিম্ন আদালতকে অপমান করা, অসম্মান করার শামিল। ফলে তারা সেই আবেদন মানছেন না। আমি দেবাশিস বাবু আপনার কাছে যাই। দেবাশিস বাবু, আপনি একজন সেন্ট্রাল ক্যাডার ছিলেন, এখন আপনি অবসরপ্রাপ্ত। আমি জানতে চাই, কেন্দ্রীয় সরকার কি সত্যি ইডি, সিবিআই এর মতো এই এজেন্সিগুলো নিয়ে সিরিয়াস? তারা কি সত্যি চায় অপরাধীরা জেলে থাক? যদি থাক চাইতেন তাহলে নরেন্দ্র মোদী ভোটের সময় অনেক কিছু বলেছিলেন ইডি, সিবিআই নিয়ে, একটা জিনিসও বাস্তবায়ন হয়নি। এমনকি ইডির টাকা ক্রোক করে যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেটা মানুষের মধ্যে বিলিয়ে দেবেন, প্রতারিতদের মধ্যে, এটা বলেছিলেন যে তিনি চেষ্টা করছেন, আইনি পরামর্শ নিয়েছেন। ভোট হয়ে গেছে 3-4 মাস হলো, কোনো শব্দ এখনো পর্যন্ত ব্যবহার হয়নি এ নিয়ে।
মানে আমরা জানতে চাই সত্যি কি ইডি সিবিআই খাঁচায় বন্দি তোতা পাখি? দেখুন, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল প্রায় 11-12 বছর আগে। তো বিভিন্ন মামলাতে আমরা দেখুন বিচারপতিরাও মানুষ, এবং সুপ্রিম কোর্টেও যখন যে কোনো অবজারভেশন একটা হয় সেটাও সময়ের সাথে সাথে সেই অবজারভেশনও চেঞ্জ হয়, এবং বিচারপতি টু বিচারপতি বিভিন্ন রায়ের ক্ষেত্রে ভ্যারি করে। এবং আজকে ধরুন 2024-এ যে রায়টা হচ্ছে, 2034-এ গিয়ে দেখা যাবে নতুন একটা কোনো অবজারভেশন আসবে। এটা কালের সাথে সাথে হয়ে থাকে। আর যেটা মানে আমরা নিম্ন আদালতের ক্ষেত্রে যেটা দেখলাম, আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন মামলায় ধরুন মানে ফলস কেস যে বিভিন্ন অ্যালিগেশনগুলো আসে বা বিভিন্ন ক্ষেত্রে, মানে এটা বিভিন্ন রাজনৈতিক দল তার বিরোধী রাজনৈতিক যে ক্ষমতায় আসে তার এগেনস্টে যারা রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রয়োগ করার একটা প্রবণতা দেখা যায়। এবং আমরা এখানেও দেখেছি বা অন্যান্য জায়গাতেও দেখি যে নিম্ন আদালত যে রায়টা দিল এটা কিন্তু উচ্চ আদালতে গিয়ে তার 180 ডিগ্রি তার পরিবর্তন হয়ে গেল। তো কিন্তু সিবিআই এবং ইডিটা যেভাবে তৈরি হয়েছিল সেটাকে দেখুন, একটা তৈরি করা হয়েছিল একে সেফগার্ড দিয়ে যাতে এরা রাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকে। তার জন্য বিভিন্ন সময়ের চেষ্টা করা হয়েছে বিভিন্ন মডিফিকেশন আনার জন্য। ইডির ক্ষেত্রে পিএমএল এর যেটা নিয়ে বিতর্ক উঠেছিল সেটা নিয়ে সুপ্রিম কোর্টে বিরোধীরা ফাইলও করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেখানেও সুপ্রিম কোর্টের অবজারভেশন এসছে। একটা কথাই আমাদের বলার বক্তব্য যে ইডি সিবিআই, আমি যেহেতু সিবিআইতে চাকরি করেছি, বেশ কিছুদিন সেন্ট্রাল ডেপুটেশনে ছিলাম, সিবিআই কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। ব্যাপারটা হয়তো আমার ক্ষেত্রেও অনেকটা দীর্ঘসূত্রিতা মনে হয়েছে। সিবিআইতে একজন আইও যদি চান, উনি একার কোনো ডিসিশন নিতে পারেন না, উনি সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ থ্রু মানে কেসটা যত যে লেভেলে গিয়ে সুপারভিশন হয় সেখান থেকে কিন্তু ডিরেক্টরেট অফ প্রসিকিউশন এর মাধ্যমে মানে আইনি যে তার পরামর্শদাতা তারা কিন্তু লিগ্যাল এক্সপার্টিস ওখানে প্রয়োগ করেন, এবং তার ভিত্তিতে কিন্তু কোন কেসে কিভাবে কাকে। এখানেই তো আমার আপনার বক্তব্যে তো আমার মনে বিরাট প্রশ্ন চেপে গেল। আপনি খুব স্পষ্টভাবে খুব সুন্দরভাবে বললেন যে আপনি ডেপুটেশনে সিবিআইতে কাজ করেছেন সেন্ট্রাল ক্যাডার হিসেবে। আমার এখানে আপনার প্রশ্ন থাকবে, আপনি বলছেন যে সিবিআই এর একজন আইও একটা মামলা, আইও ওয়ান ইনভেস্টিগেশন অফিসার, তিনি ওই মামলাটার সুপার পাওয়ারে থাকেন, তিনি চাইলেও একটা মামলা, আমি 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 শেষ করি, আমি বলছি তিনি চাইলেও একটা মামলা তিনি যেভাবে চান সেটা হয় না। এক্ষেত্রে আপনার বক্তব্য আমি যতটা বুঝলাম যে সিবিআই এর ডিরেক্টর বা যারা সুপার পাওয়ারে রয়েছে সিবিআই, যারা দিল্লি অফিস কন্ট্রোল করে, তাদের একটা মতামতের গুরুত্ব রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে সিবিআই কোনো স্বাধীন সংস্থা নয়, সিবিআই প্রধানমন্ত্রীর পার্সোনাল মন্ত্রকের অধীন, অর্থাৎ সিবিআই যা করে তা প্রধানমন্ত্রীর পার্সোনাল মন্ত্রক, তাকে রিপোর্ট করতে হয়, এবং সেই জন্য প্রধানমন্ত্রী যেহেতু ওই পার্সোনাল মন্ত্রকের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাই প্রধানমন্ত্রীর এখানে কর্তৃত্ব রয়েছে। আমার এই কারণেই প্রশ্ন যে সিবিআই এর ডিরেক্টর যিনি হন তিনি কি সত্যি প্রভাবমুক্ত থাকেন? দেখুন, আমি একটু শেষ করে দিই, দুটো লাইন আমার এখানে শেষ করার ছিল। আমি এটাই বলতে চেয়েছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা যে ফলো আপ অ্যাকশন যে আইওর মাধ্যমে যে যখন ইনভেস্টিগেশন ওপরে উঠতে থাকে সেখানে যা যা এভিডেন্সেস কালেক্টেড হয়েছে তার উপরে ভিত্তি করে আইনি পরামর্শের মাধ্যমে সেইভাবে সেই কেসের অগ্রগতি হয়। সেক্ষেত্রে কিন্তু মানে আমার নিজস্ব ইয়েতে জানা নেই যে প্রধানমন্ত্রী, মানে আমি যতটা চাকরি করেছি অ্যাটলিস্ট দেখিনি যে প্রধানমন্ত্রীর মন্ত্রক থেকে কোনো এরকমভাবে কোনো ডিরেক্ট কোনো ডাইরেক্টিভস এসছে। তো সেক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি দেবাশিস বাবু, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি প্রধানমন্ত্রীর পার্সোনাল মন্ত্রকের অধীন সিবিআই। আমিও বলছি, কারণ আমি যখন ওখানে ডেপুটেশনে ছিলাম আমার ফাইলও ক্লিয়ার হয়েছে ওরই মাধ্যমে, কিন্তু সেটা দপ্তরের আন্ডারে আর ইডিটা আমাদের আমি বলে দিচ্ছি সেটা তো সেটা দেখুন আইনি প্রশ্ন আছে, যদি সিবিআই প্রধানমন্ত্রীকে কোন রকম ডাইরেক্টিভস না আসে, প্রধানমন্ত্রী কি করে বলে দিতে পারেন যে সিবিআই ইডির তৎপরতা এবার বাড়বে? এবার দেখুন একটা কথা বলি, প্রত্যেকটা দল যখন ক্ষমতায় আসে তারা একটা নীতি বা ইয়ের কথা বলে আসে। সেক্ষেত্রে একটা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্বাচনে বা উনি 2014 সালেও যখন এসেছিলেন
ওনার একটা বড় এজেন্ডা ছিল যে দুর্নীতিমুক্ত ভারত। আমরা তার সঙ্গে সহমত। সেই ঘটনা দেখুন, সেটা তো একদিনে সম্ভব নয়, তাকেও একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং এটাও নয় যে কোনো বিল পাস করাতে গেলে তার একটা লোকসভা এবং রাজ্যসভায় একটা মেজরিটির দরকার হয়। এবং নিঃসন্দেহে উনি চেষ্টা করেছেন এটাকে মডিফাই করার জন্য, এবং তার জন্যই উনি বলেছেন যে আমি এর মানে আরো কি মানে যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে টাকা পয়সা যেগুলো অ্যাটাচড হয়েছে কিভাবে দেশের মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া যায়। তো আমাদের এজেন্ডা এটার উপরে থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি আশাবাদী যে প্রধানমন্ত্রী ইডি সিবিআই নিয়ে নাক গলায় না। আমি আশাবাদী, বিশ্বাস করুন মৃত্যুঞ্জয়, তুমি হাসলেও আমি আশাবাদী। তবে আমার তো দেখুন, আমার মেমোরি খুব শার্প, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কারণে আমি বলছি, আমার মনে পড়ছে ভোট প্রচারে, আমি একাধিক প্রচারে গিয়েছি, প্রধানমন্ত্রী প্রচারেও গিয়েছি, আমার মনে পড়ছে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে এটা বলেছিলেন, ইডি সিবিআই এর তদন্তের এবার আরো বেশি ক্ষুরধার হবে, আরো বেশি চোর ধরা হবে, ইত্যাদি ইত্যাদি বলেছেন, তুমিও শুনেছো। আমার প্রশ্ন হচ্ছে যে ইডি সিবিআই এখন যখন ধিমে তালে হয়ে যাচ্ছে, ইডি সিবিআই প্রধানমন্ত্রী বলার পরে আরো স্লথ হয়ে যাচ্ছে, সব জামিনে মুক্ত পেয়ে যাচ্ছে, আমি বলছি সবাই চোর, আমি বলছি তোমার দলে যারা ছাড়া পেয়েছেন সবাই চোর, যদি ধরে নি তর্কের খাতিরে, এটা আমরা তর্কের খাতিরে ধরে নি, বিজেপি বলছে, কংগ্রেস বলছে, ইত্যাদিরা বলছে, প্রধানমন্ত্রী কি করছেন? দেখুন, প্রধানমন্ত্রী তো সেই 2014 সালে বিচার আগেই বলেছিল যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। এবার সমস্ত খাবারটাই যদি ভারতীয় জনতা পার্টি খায়, তাদের সম্পত্তি যদি বাড়ে তাদের নেতাদের, তাহলে তো নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি, এবং যারা যারা বিজেপিকে টাকা দিতে পারছেন তারা দেশের বাইরে চলে যাচ্ছে দুর্নীতি করে। আমার বক্তব্যটা অন্য জায়গায়। গতকাল যে অনুব্রত মণ্ডল বেল পেয়েছে, এছাড়াও দুটো কেসে কিন্তু সিবিআই এবং ইডিকে ভৎসনা শুনতে হয়েছে। এক, মলয় ঘটকের মামলায়, যে মলয় ঘটককে ইডি গিয়ে প্রেয়ার করেছিল প্রধানমন্ত্রী, এখানে প্রধান বিচারপতি বলেছেন যে দিল্লিতে গিয়ে মানে তাকে জেরা করতে চায়, সেখানে মানে মারাত্মক ভৎসনা করেছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। সেখানে বলেছেন যে কেন 181 দিন পরে তোমাদের মনে হলো যে তুমি দিল্লিতে গিয়ে ডাকবে, 181 দিন পরে। প্রধান বিচারপতি শুনে খারিজ করে দিয়েছে সঙ্গে সঙ্গে, এবং সেখানে সলিসিটর জেনারেল এসবি রাজু মাথা নিচু করে বেরিয়ে গেছে। সেকেন্ড, যেই আলোচনাটা হচ্ছিল যে আজকে বিচারপতি সুপ্রিম কোর্টের অভয় এস ওকা এবং পঙ্কজ মিত্তাল ভোট পরবর্তী হিংসাতে পরিষ্কার বলেছেন গতকাল যে ভোট পরবর্তী হিংসাতে, সেখানে যখন তুমি বলছো যে পশ্চিমবঙ্গের কোনো আদালতে বিচার ব্যবস্থা করার জায়গায় নেই, সেখানে ভৎসনা করে বলছেন এই কথা তুমি বলতে পারো না, পশ্চিমবঙ্গের সমস্ত আদালতের বিচারপতিরা নিজেদের হয়ে যেহেতু এখানে এসে সওয়াল করতে পারছে না, তার জন্য তোমাদের এই কথা বলার কোনো রাইট নেই। তখন সেখানে দাঁড়িয়ে সলিসিটর জেনারেল বলেছে যে আমাদের পেয়ারে ভুল ছিল। একটা সিবিআই এর মতো সংস্থা, তিনি বলছেন যে আমাদের পেয়ারে ড্রাফটিং এ ভুল। ভাবো, ড্রাফটিং এ ভুল, এইটা যদি কালকে না ঘটতো, গতকাল যদি না ঘটতো, তাহলে আবার অনেকে ধরে এই যে অনুব্রত মণ্ডলকে কেন বেল দেওয়া হয়েছে, সেখানে বিচারপতি বলছেন যে 2 বছর ধরে যে হাই প্রোফাইল কেস এতদিন ধরে বলে এসছে, এবং তুমি যে বললে ঠিকভাবে যে 2 বছর ধরে আলোচনা করলো প্রভাবশালী, সেই হাই প্রোফাইল কেসে তুমি এখনো অব্দি ট্রায়ালটা শুরু করতে পারলেন না। তুমি যে কথাগুলো বলে সম্পত্তি সরাসরি কানেকশন, যে আজকে গরু পাচারে সরাসরি কানেকশন যুক্ত, চার্জশিট অব্দি সিবিআই দিতে পারেনি, ইডি দিতে পারেনি, যে সরাসরি গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল যুক্ত, এই প্রমাণটুকু চার্জশিট অব্দি দিতে পারেনি, সম্পত্তি তো ছেড়ে দাও, যে সরাসরি যুক্ত। আজকে এই যে সিপিএম এবং বিজেপি, বাম এবং রাম, এরা যে এই যে বলে দিচ্ছে চ্যানেলে বসে অনুব্রত মণ্ডল চোর, রাস্তা দিয়ে চোর বলছে, এই যে মেলাইন করার চেষ্টা, এই যে একটা সরকারের একটা মানুষের ভাবমূর্তিকে মেলাইন করার চেষ্টা, এইটা করার জন্যই পশ্চিমবঙ্গের বুকে অনুব্রত মণ্ডল। আমি এখন বলতে গেলে অন্যান্য রাজ্যে তুমি একাধিক উদাহরণ দিতে পারি, এই রাজ্যের শুভেন্দু অধিকারী হোক, হিমন্ত বিশ্ব শর্মা হোক, বা নারায়ণ রানে হোক, বা আজকে ছগন ভুজবল হোক, একাধিক জায়গায় সিবিআই ইডি হয় তাদের নোটিশ পাঠিয়েছিল, বা বিজেপি তাদের বিরুদ্ধে বলেছিল, তারা বিজেপিতে চলে গেছে। এবং আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, খুব সুবিধা হবে এটাই। আমরা একটি অথেন্টিক সংস্থা মারফত এটাও জানতে পেরেছি যে বিভিন্ন সংস্থা যারা ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছেন, তাদের বেশিরভাগ সংস্থার
অফিসে কয়েক মাস আগে বা কয়েক বছর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেড হয়েছে, মানে ভাবতে পারেন? 14খানা ভাবতে পারেন? 14খানা সংস্থা, আমি বলছি 14খানা সংস্থা। তো এইটা নতুনত্ব কিছু নয়। আমরা এইগুলো পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে প্রতিহিংসা পরায়ণ হয়ে একটা রাজনৈতিক দল, সেটা সিবিআই এদিকে, এটা শুধু আমরা বলছি না। তুমি দেখো একজনকে অ্যারেস্ট করছো, তুমি তাকে আজকে সারদা মামলা 10 বছরের বেশি মামলা চলছে, 3 মাস আগে সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে, 10 বছর পরেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হয় 3 মাস আগে। তোমরা নিশ্চিতভাবে খবরটা দেখিয়েছো, 3 মাস আগেও সারদা মামলার চার্জশিট দিচ্ছে, মানে এখনো ফাইনাল চার্জশিট দেওয়া হয়নি। সেটা নলিনী চিদম্বরমকে চার্জশিট দেওয়া নিয়ে এখানে প্রাক্তন 2 জন পুলিশ কর্তা আছেন, একজন আইনজীবী আছেন। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, সুপ্রিম কোর্টের রায় আছে, একজনের যাকে তুমি অ্যারেস্ট করছো তার সর্বোচ্চ সাজা তুমি তাকে ট্রায়াল শুরুর আগে কাস্টাডিতে রেখে কাটিয়ে দিতে পারো না। এইখানে সুদীপ্ত সেনের ক্ষেত্রে তাই হচ্ছে, বা অনুব্রত মণ্ডল। আজকে অনুব্রত মণ্ডলের সর্বোচ্চ সাজা যদি তুমি বেল না দিয়ে তুমি যদি তাকে কাস্টাডিতেই রেখে দাও, এটা হতে পারে না, এটা সুপ্রিম কোর্টের রায়। আমি সফিউল্লাহর কাছে একটু যেতে চাইবো। সফিউল্লাহ, আমি অনুষ্ঠান শেষের পথে, আমি এখন জানতে চাইছি, এই যে যারা অভিযুক্তরা জামিন পাচ্ছেন, অভিযুক্ত, আই রিপিট, কেউ দোষী সাব্যস্ত নয়, অভিযুক্ত, এদের সিবিআই বা ইডির যে সংস্থা, এই সংস্থাগুলোকে তাদের অফিসের সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনএফিশিয়েন্ট এই শব্দটা ব্যবহার করে বলে এসেছিলেন। সেদিন অনেকে বলেছিলেন যে কি স্পর্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ইডির অফিসের সামনে, সিবিআই অফিসের সামনে ইনএফিশিয়েন্ট বলে আসছে। তিনি চিঠি দিয়েছিলেন যে আপনাদের যোগ্যতাই নেই এইসব মামলা তদন্ত করার। আমার প্রশ্ন হচ্ছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কোম্পানির বিরুদ্ধে যখন মামলা হচ্ছিল, তদন্ত হচ্ছিল, ইডির এক অফিসার, বিচারপতি অমৃতা সিনহা যতদূর মনে পড়ছে, তার ঘরেই তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনারা কি প্রচুর মামলার চাপে রয়েছেন? তিনি মুখের পর বলেছিলেন হ্যাঁ আমাদের চাপ আছে। তখন তাকে সরিয়ে দিয়েছিলেন, পরে আবার তাকে ফিরিয়ে নিয়েছিলেন, আমি নাম বলতে চাইছি না। আমার প্রশ্ন হচ্ছে, ইডি সিবিআই কি সত্যি মামলার ভারে জীর্ণ হয়ে যাচ্ছে? ইডি সিবিআই কি আর পারছে না, শুধু মুখ ফুটে বলা বাকি? দেখো, এই সিবিআই ইডি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বিশেষত গত 4-5 বছর ধরে মানে প্রতি মুহূর্তে নানা নাটকে রোমাঞ্চকর বিভিন্ন প্লটগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত। এখন 2013 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে নিয়ে যে তোতা পাখির কথা বলেছিল, বা বিভিন্ন সময় সিবিআই ইডি নিয়ে মানুষের যে বিশ্বাসযোগ্যতার প্রশ্নগুলো ওঠে, এই প্রশ্নগুলোকে ক্লারিফাই করবার দায়িত্ব কিন্তু সিবিআই এবং ইডির, এবং এখনও পর্যন্ত সিবিআই ইডির ক্ষেত্রে সেই জায়গাগুলোর থেকে অবস্থান করতে পারেনি। আজকে বিভিন্ন সময় আমরা কোর্টে গিয়ে সিবিআই ইডির যে ধরনের বিভিন্ন বিচারের রেসপেক্টে যে ধরনের ডকুমেন্ট দেওয়া, বিভিন্ন কথা প্রসঙ্গে বলা, অনেক সময় মানে এক কথাই পাতি বাংলায় বলে না যে বালখিল্যতার পরিচয় আমরা দেখেছি, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু বক্তব্য হচ্ছে এই জায়গাটায়, ধরো একটা জিনিস আমরা যখন দেখলাম যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতির জন্য অ্যারেস্ট করছে। যেদিন অ্যারেস্ট করছে তার এভিডেন্সগুলোকে লোকানোর জন্য সে মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে জলের মধ্যে। মানে সাধারণ মানুষের কাছে এই জায়গাটা কেন তাই মোবাইলটাতে ফেলতে হলো? আমি ধরে নিলাম জীবন কৃষ্ণ সাহা হয়তো অদূর ভবিষ্যতে, এখন অভিযুক্ত, অদূর ভবিষ্যতে সিবিআই ইডি এইসব করতে করতে একদিন একদম কি বলে একদম ওই সৎ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের সামনে সে দাঁড়িয়ে পড়বেন। কিন্তু সেদিন জীবন কৃষ্ণ সাহা কিন্তু ওই মোবাইলটা ছুঁড়ে ফেলছিল। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এত অভিযুক্ত, এক সদ্য জামিন পেয়েছেন, দেখা যাবে 1 বছর 2 বছর পরে মানিক ভট্টাচার্য একজন সুন্দর সরল মানুষ, একজন সৎ মানুষ হিসাবে বাংলার মানুষের সামনে আবার রাজনীতি করবেন। হয়তো অনুব্রত মণ্ডল আবার ওই গুড় বাতাসা সবকিছু আবার বিলিবন্টন করবেন। আবার হয়তো যে বাংলার মানুষের সামনে বারবার দেখানো হয়েছিল যে ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরটা বেরিয়ে আসলেই পরীক্ষা হওয়ার পরেই আরো একটা লিপস অ্যান্ড বাউন্সের একটা বড় লিঙ্ক আসবে, কিন্তু বাংলার মানুষের সামনে এখনো পর্যন্ত লিঙ্কটা আমি শেষ করব সৈকতদা। এই জায়গাগুলো দাঁড়িয়ে থেকে বাংলার মানুষের কাছে কিন্তু মূল যে জায়গাগুলো কিন্তু পৌঁছানোর কাজটা সিবিআই ইডি পাচ্ছে না। মানুষ হতাশ হচ্ছে যখন মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহারা বারবার বেল পেয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ প্রতিদিন দৈনন্দিন জীবনের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যেভাবে শোষিত, জর্জরিত, লুণ্ঠিত, দুর্নীতির যে পারফরম্যান্স সিস্টেম, সেই সিস্টেমের দ্বারা আক্রান্ত, সেই আক্রান্ত জায়গা থেকে ন্যায্য বিচার এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে নিরপেক্ষ তদন্ত সংস্থা আর বেঁচে রয়েছে জুডিশিয়ারি। খুব পরিষ্কার, শোষিত বঞ্চিত মানুষের কথা যারা বলে বামপন্থীরা বাংলায় ফিরে আসবে, আমি খুব পরিষ্কার বুঝতে পারছি। আমি শুধু একটা ওয়ান লাইনার আপনার থেকে নিতে চাইবো, একদম সময় নেই, 10 সেকেন্ড। আমি শুধু আপনার থেকে এটুকুই জানতে চাইছি, আগে মানে আরজিকর কাণ্ডে পুলিশের অবস্থান নিয়ে মানুষের প্রতিক্রিয়া আমরা সবাই জানি। তা পুলিশ বললে আগে লোকে ভয় পেত, এখনো অনেকে ভয় পায়, কিন্তু ওই কিছু কিছু পুলিশ অফিসারের নাম বললে তখন তারা বলে আসুক। সিবিআইডির নাম শুনলে অনেকে চোখের নিচে ঢুকে যেত, অনেকে ফোন ফেলে দিত, এই যেটা একটু আগে বলছিল সফিউল্লাহ ভাই। এখন ইডি সিবিআই আসলে বলে আসলে আসুক, দেখা যাবে।
না সেটা নয়, অ্যাকচুয়ালি সৈকত একটা সত্যি কথা বলি, যদি সিবিআই এই মানি লন্ডারিং কেস কিংবা স্ক্যাটেল স্মাগলিং স্ক্যামে যদি না ধরতো, তাহলে কি আমরা জানতে পারতাম, মৃত্যুঞ্জয় কিছু মনে করো না, যে এই বিশাল পরিমাণে টাকার মালিক, যে এক একটা অ্যাকাউন্ট বলছি, এক একটা ব্যাংকে 170, 115টা করে অ্যাকাউন্ট করেছে। 300 কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল সায়গালের সম্পত্তি। আমি বলি আমাকে বলতে একটু বিশেষ সূত্র, না না আমি একটু বলে 10 সেকেন্ড টাইম দিয়েছি আমাকে, 10 সেকেন্ডে শেষ করে দে, তুমি বলে দাও। 10 লাখ টাকা চার্জশিটে দেখাতে পারে, এই যে 300 কোটি টাকা দিয়ে আলোচনা না, এতগুলো চালকল, এতগুলো গাড়ি, এতগুলো যে স্মাগল, এই যে আমরা যে এতগুলো সম্বন্ধে জানতে পারতাম, সত্যি কথা বলি আরে বাবা, তুমি অনুব্রত মণ্ডলের মুখপাত্র না, তুমি দলের মুখপাত্র। আমার প্রশ্ন হচ্ছে, উনি যেটা বলছেন আমারও একই কথা। যদি মাগুর মাছের, 1 মিনিট, যদি মাগুর মাছের ব্যবসা করে 14টা চালকল করা যায়, যদি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রাখা যায়, যদি শুধু শিক্ষামন্ত্রী হয়ে তার বান্ধবীর বাড়ি থেকে, যদিও বান্ধবী কিনা আমি জানি না, ক্ষমা করবেন, আমি শুনেছি বিরোধীরা বলছে যে তার বান্ধবী, যদি হয়েও থাকে, মানে 50 কোটি টাকা রাখা যায়, বিশ্বাস করুন ইডি সিবিআই মাঝে মধ্যে আসা ভালো। কিন্তু কিন্তু আমি আবার বলছি, বিরোধীরা হায়না হওয়া ভালো না, আবার অনুব্রত মণ্ডল বাঘ হওয়া ভালো না। আমি বলছি অনুব্রত রূপে ফিরুক, আর বিরোধীরা ওখানে বিরোধী হিসাবেই রাজনীতিটা করুক, তাতে বরং সুস্থ পরিবেশ বজায় থাকবে। আজকে অনুষ্ঠান শেষ করছি, প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।